Assalamu alaikum, dear Facebook friends and relatives. Bismillahir Rahmanir Rahim. এই মুহূর্তে আমাদের বাংলাদেশের শিল্পাঞ্চলসমূহে আমাদের যৌথ বাহিনী বিশেষ অপারেশন শুরু করেছে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। আমাদের এই বিশেষ করে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বেশ কিছু ফ্যাক্টরিতে আন্দোলন চলছে। এই আন্দোলন দীর্ঘদিন যাবতই চলছে অথবা মাঝে মধ্যেই চলে, কারণ আমাদের গার্মেন্টস শ্রমিকগণ অনেক গ্র্যাজুয়েট আছে, অনেক ভালো শিক্ষিত ছেলেপেলে অথবা বোনরা, ওনারা চাকরি করতে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আবেদন করে থাকেন, যেখানে ওদের পেইং স্কেলটা অনেক ছোট পেইং স্কেলে ওনারা জব করতে চান অথবা জব করার আবেদন করেন। কোনো জায়গায় 6,000, 7,000, 8,000 টাকাতেও তারা একজন ভালো শিক্ষিত, একজন স্নাতক ডিগ্রিধারী লোক, সে 7-8 হাজার টাকার বেতনের জন্য সে আবেদন করে থাকে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে না, অনেকেই আছেন। তো যাই হোক, উনি দেখে শুনেই কিন্তু একটা চাকরিতে আসছেন এই লক্ষ্যে যে হয়তোবা বাংলাদেশের একটা বৃহত্তর সেক্টর, 52 বিলিয়ন অথবা 60 অ্যারাউন্ড বিলিয়ন ডলারের একটা মার্কেট, এখানে সে যদি জবটা পায় তার আস্তে আস্তে পদোন্নতি হবে এবং তিনি ওনার ফ্যামিলির জন্য, ওনার ইকোনমিক ক্যারিয়ারের জন্য কিছু করতে পারবেন। এই লক্ষ্য নিয়েই সবাই আপিল করে থাকেন, অ্যাপ্লিকেশন করে থাকেন। তো পরবর্তীকালে অনেকের ক্ষেত্রে তার প্রমোশন হয়, অনেকের ক্ষেত্রে হয় না, সুযোগ থাকে না। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা গত প্রায় 10 বছর যাবৎ, সিন্স 2014, আপনার সুইস ব্যাংক যখন থেকে -2.5 ইন্টারেস্ট রেট ইম্পোজ করে, তখন থেকে গোটা ওয়ার্ল্ডে যে ইকোনমিক ক্রাশ হয়, সেই ইকোনমিক ক্রাশে ওয়ার্ল্ডের ইকোনমি, তখনকার সময়ে যত ভালো ইকোনমিস্ট ছিলেন তারা বলেছে যে পৃথিবীর অর্থনীতি মিলিয়ন ইয়ার্স পিছনে চলে গেছে এবং ওয়ার্ল্ড ইকোনমি থেকে যে পরিমাণ ডিজিট আউট হয়ে গেছে, এইটাতে যে অর্থনীতির ক্ষতি হয়েছে তা সহজে পূরণযোগ্য নয়। তো তখন থেকেই আপনার গোটা ইউরোপ, রাশিয়া, ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, এই সকল অঞ্চলগুলোতে যে সকল আউটলেটগুলো আছে, ভালো ভালো ব্র্যান্ডের যে আউটলেটগুলো আছে, তারা তাদের আউটলেটগুলো আস্তে আস্তে ছোট করতে থাকে। তারা তাদের স্যালারি কাট করতে থাকে, তাদের তাদের জনবল ছোট করতে থাকে, তাদের ফ্যাক্টরিগুলো ছোট করতে থাকে, তাদের প্রোডাকশন কমাতে থাকে। তো তখন থেকেই কিন্তু এই শিল্পে আস্তে আস্তে করে আমাদের সমস্যা তৈরি হচ্ছিল। এইটা হয়তো অনেকে বুঝতে পারেনি। বিগত 5-7 বছর যাবৎ সেটা আস্তে আস্তে কমে আসছে। রিসেন্টলি, স্পেশালি আফটার রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা যখন থেকে শুরু হলো, তখন ইউরোপের প্রায় 1,000 থেকে 2,000-এর মতো আউটলেট বন্ধ হয়ে গেল বিভিন্ন ভালো ব্র্যান্ডের। স্পেশালি রাশিয়ার ভিতরে যতগুলো বড় বড় ব্র্যান্ড ছিল সবগুলো উইথড্র করলো। ইউরোপের ভিতরে যতগুলো ব্র্যান্ড আছে তারা উইথড্র করলো, যথেষ্ট পরিমাণ উইথড্র করেছে। তাদের প্রোডাকশন অনেক ছোট হয়ে আসছে, তাদের আউটলেট অনেক বন্ধ করে দিয়েছে। তো এর ফলে আমাদের গার্মেন্টস শিল্পে যে চাপ এসছে, এই চাপটা আমাদের সাধারণ জনগোষ্ঠীর মানুষ বোঝে না। আমাদের এখানে অর্থনীতির বিষয়ে কিছু তালগোল পাকানো টি টেবিল আলোচনা আছে, যেটা আপনি গ্লোবাল অর্থনীতির ইন্ডেক্সগুলো পড়লে অথবা গ্লোবাল অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো আপনি পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না। বাংলাদেশের লোকরা যখন অর্থনীতি নিয়ে আলোচনা করে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হবে যেন আপনি আলিফ লায়লা দেখছেন অথবা অন্য কোনো একটা গোলকধাঁধার মধ্যে আপনি আছেন। এর অন্যতম কারণ, আমাদের মানুষগুলো বাংলাদেশে এই একটা ফরেন ইকোনমি বাংলাদেশে ইন করে, একটা ফরেন ইকোনমি বাংলাদেশে যে আসে,
এটা বাংলাদেশের সাথে যে অ্যাক্টিভিটি বা ফরেন একটা ইনভেস্টমেন্ট যে বাংলাদেশে আসে বা এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি, এটাতে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ওয়ার সিচুয়েশন, ইন্টারন্যাশনাল ইকোনমি সব কিছুই জড়িত আছে। এই ব্যাপারটা আমাদের দেশের সাধারণ মানুষ বোঝে না। এদের কাছে কিছু তালগোল পাকানো আইডিয়া আছে যেটা আপনি বললে আপনি বুঝতে পারবেন না। আপনি গ্লোবাল ইন্ডেক্সে, গ্লোবাল ইকোনমিক ইন্ডেক্সে তাদের কথাগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছুই তালগোল। ওরা কি জানি বলে, অনেকে অনেক অনেক ধরনের কথাবার্তা বলে, তাদের নিজস্ব একটা তৈরি করা তাদের হিসাব নিকাশ আছে। তো যার কারণে তারা শুধুমাত্র ইমোশন দিয়ে অর্থনীতিকে চিন্তা করে যে বাংলাদেশের মার্কেট অন্য জায়গায় চলে যাচ্ছে, বাংলাদেশের মার্কেট এদিক থেকে ওদিক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ধরনের কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে পলিটিক্স আছে, রিজিওনাল পলিটিক্স আছে, যেমন ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, এরা আমাদের মার্কেটটা ধরে ফেলতে চায়। এই অস্ট্রিয়ারিটি সিচুয়েশানে, এই ধরনের রিসেশন সিচুয়েশানে সবাই যে মুহূর্তে চাপে আছে, ঠিক একই সময় ইন্ডিয়াও চাইবে আমাদের মার্কেটের যে যা বা যতটুকুই আছে সেটাকে তারা তাদের দিকে শিফট করার জন্য এটা তারা চেষ্টা করবে। ভিয়েতনাম তারা যথেষ্ট ডিসিপ্লিনড হয়ে তাদের কাজকর্মগুলো করতে পারে, তাদের ইন্ডাস্ট্রিয়াল, ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক সেক্টর অনেক ব্যালেন্সড এবং ওরা অনেক ডিসিপ্লিনড, কারণ ওদের কোনো রাজনৈতিক যে অস্থিরতা, রাজনৈতিক যে ভারসাম্যহীনতা, ওইটা তাদের সেখানে নেই। আমাদের দেশের মতো ধারে কাছেও নেই। আমাদের এখানে ভারত সবসময়ই একটা রাজনৈতিক সমস্যা তৈরি করে রেখেছে, যেটা পাকিস্তানকে মাথায় রেখে। তো ভারতের জন্য পাকিস্তান তাদের মাথা ব্যথার কারণ কেন, সেটাও আমরা আমাদের কাছে বোধগম্য না। তাদের সব কিছুই চলছে, সব কিছুই তারা একে অপরের সাথে করছে, কিন্তু সবসময় একটা রাজনৈতিক ইস্যু, সবসময় একটা পলিটিক্যাল ইস্যু তারা মানুষের সামনে উপস্থাপন করে রাখছে। এমনকি খেলাকে কেন্দ্র করেও তারা সবসময় একটা পলিটিক্যাল সিচুয়েশান তৈরি করে রাখতে চায়। তো এইটা খুবই দুঃখজনক। এইটার কারণে আমরা অত্র অঞ্চলে আমাদের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। তো এই অর্থনৈতিক অবস্থায় ভারত আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের মেডিয়েটর হিসেবে আমাদের যতগুলো ভালো ভালো ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডগুলোর যখনই বাংলাদেশে তারা মার্চেন্ডাইজ করতে আসে কোনো একটা ফ্যাক্টরির সাথে, কোনো একটা বাইং হাউসের সাথে, ওরা এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যস্থতা করে। কারণ ভারতের যথেষ্ট পরিমাণ বাইং হাউস আছে, যারা আমেরিকাতে লিয়াজু অফিস আছে, যারা ইউএসএ, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা লিয়াজু অফিসগুলো করে রেখেছে। ওখান থেকে তারা অর্ডারগুলো বাংলাদেশে আনে, ওগুলো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর সাথে যোগাযোগ করে। ফ্যাক্টরিগুলোর সাথে যখনই তাদের কন্ট্রাক্টে আসে, তারা এর মাঝখান থেকে একটা মেডিয়েশন, তারা একটা মিডলম্যান হিসেবে তারা একটা বড় অঙ্কের টাকা নিয়ে চলে যায়, যেটা অলমোস্ট $10 বিলিয়ন ইয়ার। তো এইটাতে আমাদের যারা বাংলাদেশের ফ্যাক্টরির মালিকগণ, অথবা আমাদের যারা বাংলাদেশের যারা বাইং হাউসগুলো যাদের থাকে, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কারণ এটা সরাসরি যখনই আপনি কোনো ফ্যাক্টরির সাথে, কোনো ব্র্যান্ডের সাথে আপনি কাজ করতে পারবেন না, তখন মেডিয়েটর যখনই থাকে আপনি একটা বড় অঙ্কের টাকা হারালেন। এবং ওই প্রেশারটা আমাদের জাতীয় অর্থনীতির উপর এবং আমাদের যারা শ্রমিক যারা আছে তাদের উপর প্রেশারটা চলে আসে। কারণ একটা ফ্যাক্টরি যখন তার মিডলম্যানকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে দিতে হয়, সে তখন স্বাভাবিকভাবেই তার শ্রমিকদের উপর তাকে প্রেশার ক্রিয়েট করতে হয়। তো এই কারণে হয় কি, যে শ্রমিকদের যে তাদের বেতন ডেভেলপমেন্ট, তাদের চাকরিতে তাদেরকে বিভিন্ন রকম সোশ্যাল সিকিউরিটি মেনটেন করা, এটা আমাদের ফ্যাক্টরিগুলো আর করতে পারে না, আমাদের অর্থনীতিতে কাজ করতে পারে না। এরপর আমাদের দেশে রাজনৈতিক সমস্যা আছে, আমাদের নেতৃত্বের বড় ধরনের সমস্যা তো গেছেই দীর্ঘদিন, 1 দশকের উপর। তারাও একটা অংশের টাকা পয়সা আমাদের ফ্যাক্টরিগুলো থেকে, অর্ডারগুলোর মাঝখান থেকে তারা নিয়েছে। এরপর গ্যাসের দাম, আমাদের নিজস্ব গ্যাস থাকা সত্ত্বেও আমাদের গ্যাস আমদানি করতে হয়েছে। এটা শুধুমাত্র এই জন্যে যে আমরা যদি আমাদের গ্যাসটা উত্তোলন করতে যাই, বাংলাদেশের গ্যাসটা উত্তোলন করতে যাই, তাহলে আমাকে বার্মার সাথে এবং ভারতের সাথে আমাদেরকে স্পেশালি বার্মার সাথে যখনই আমরা জড়িয়ে পড়বো, বার্মা আমাকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের তেল গ্যাসের বড় বড় ক্ষেত্রগুলো, সেগুলো বাংলাদেশের অফশোরে, বাংলাদেশের আপনার সি শোরে, আমাদের
সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো, ওখানে যে গ্যাসের ব্লকগুলো, খনিজ সম্পদের যে ব্লকগুলো, সেগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ তেল গ্যাস আছে, কিন্তু সেটা উত্তোলন করার সাহস আমাদের সরকার করেনি। এবং সেই না করে পৃথিবীর সবচেয়ে ভালো মানের মিথেন গ্যাস আমাদের বাংলাদেশে আছে, সেটা আমরা উত্তোলন না করে আমরা দেশের বাহির থেকে তেল গ্যাস কিনে নিয়ে এসেছি, এবং সেটা বহু বেশি দামে ভারতকে দিয়েছি অনেক সস্তায়। প্রক্ষান্তরে আমাদের ফ্যাক্টরিগুলো ওই গ্যাস কিনতে হচ্ছে অনেক দামে, যার কারণে আমাদের প্রোডাকশন কস্ট, আমাদের ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন কস্ট বেড়ে গেছে বহুগুণ বেশি। তো এই প্রেশারটা কাদের উপর যাচ্ছে? আবারও শ্রমিকদের উপর। শ্রমিকদের জন্য ফ্যাক্টরিগুলো আর কিছুই করতে পারছে না। তো এই জন্য আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন তাদেরকেও বুঝতে হবে যে আমরা হুট করে কাজ ছেড়ে দিলে চলবে না, কারণ একটা অর্ডার প্লেস হওয়ার পরে ওই অর্ডারটা আপনার আমাদের টার্গেটেড কান্ট্রিগুলোতে পৌঁছতে 2-2.5 মাস সময় লেগে যায়। এরপর আপনার রিসেন্টলি হুতিদের সাথে যে ভূমধ্যসাগরে যে সমস্যা হচ্ছে, তারপরে হরমুজ স্ট্রেইটে যে সমস্যা হচ্ছে, লোহিত সাগরে যে সমস্যা হচ্ছে আরব রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে, এর কারণে আপনার শিপমেন্টগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আপনার ফ্রেইট, ম্যারিন ফ্রেইটে যে আমাদের শিপমেন্টগুলো হয় সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে এই গার্মেন্টস সেক্টর। এরপর বাংলাদেশে ডলার রেট কখনোই স্টেবল থাকে না, ডলার ফ্লাকচুয়েট করে, আপস অ্যান্ড ডাউন করে, যেটাতে বায়ারদের, ফরেন বায়ারদের যথেষ্ট সমস্যা হয়, তারা পেমেন্ট করতে পারে না টাইম টু টাইম। এবং যখন একটা ফ্যাক্টরি মালিকের পেমেন্টটা দরকার ডে টু ডে, কিন্তু সে তার ডে টু ডে পেমেন্টটা পায় না যখনই আপনার ডলার ফ্লাকচুয়েশন হয়। এত প্রতিবন্ধকতার মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখনও টিকে আছে, এটাও একটা বিস্ময়ের ব্যাপার। এরপরে সাম্প্রতিক সময় বাংলাদেশে রিজিম চেঞ্জ হওয়ার পরে ভারত আমাদের গার্মেন্টস সেক্টরগুলোকে আরও বেশি উত্তেজিত করে তোলার চেষ্টা করছে। শ্রমিক ভাইদের সমস্যা আছে, কিন্তু সমস্যার আগুনের মধ্যে ঘি ঢালার চেষ্টা করছে ভারত, যা তারা সবসময় করে। তো এইটাকে যে কোনোভাবে হোক, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের NSI, DGFI, বাংলাদেশের SB, স্পেশাল ব্রাঞ্চেস যারাই আছেন, এবং সাধারণ জনগণ, ছাত্র জনতা, সবাই মিলেই এই সমস্যাগুলোকে মোকাবেলা করতে হবে। আমাদের শ্রমিক ভাইদের বোঝাতে হবে যে দেখুন, আমাদের এই প্রতিবন্ধকতা আছে, আপনারা যেহেতু জেনে শুনেই কাজটা করতে আসছেন, কাজটা ছেড়ে দিবেন না। আপনি চলমান একটা কাজকে যখন ছেড়ে দেন, একজন মালিকের হাজার 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 কোটি টাকা লস হয়ে যেতে পারে। আপনি ভাবছেন যে মালিক এত গাড়ি বাড়ি কোত্থেকে চালাচ্ছে, মালিকের হ্যাঁ অবশ্যই এটা একটা বড় সেক্টর, তাদের প্রফিট আছে, তাদের যখন প্রফিট হয় আপনারাও প্রফিটেড হবেন, কিন্তু অধিকাংশ মালিকের অনেক বড় বড় লোন আছে, সেটাও আমাকে দেখতে হবে। তো লোনের দ্বারা তারা যে সবসময় উপকৃত, তারা যে সবসময় ধনী হয়ে যাচ্ছে এমন না, তাদেরও অনেক বড় লায়াবিলিটি আছে, তাদের বড় বড় ব্যাংকের অনেক বড় বড় লোন আছে। তো যেহেতু তাদের এই লোনগুলো আছে, তারাও যে কোনো মুহূর্তে আপনার মতো আমার মতো পথে নেমে আসতে পারে। যা ইয়ের মতো কি বলে, সালমান এফ রহমান যেরকম একদম নৌকার মাঝির মতো দিনে দিনে ফকিরের বেশ নিয়ে নিয়েছে, ঠিক একইভাবে যারা গার্মেন্টসের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংকের লোন ডিফল্ট করলে তিনিও আপনার আমার মতো রাস্তায় নেমে আসতে পারে। তো এই জন্য সবারই লায়াবিলিটি আছে, সবগুলো বিষয়ই দেখতে হবে আপনাকে আমাকে। কিন্তু একটা কাজ কখনোই করবেন না, আপনি যেই জায়গাটায় কাজ করে আপনি খাই, ওই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, কারণ এখান থেকে আপনার আর আমার ইনকাম হয়। আপনি হুট করে কাজটা ছেড়ে দিলে আপনি এই ইয়েগুলো পাবেন না, অর্ডারগুলো পাবেন না, ইন্টারন্যাশনাল বায়ারগুলো আপনার আমার জন্য অপেক্ষা করে থাকতে পারবে না। আর এমন না বিষয়টা যে শুধুমাত্র চিপ লেবারের জন্যই বাংলাদেশে কাজ হয় না, এমনটা না। বাংলাদেশে যে সকল ভালো ভালো ফ্যাক্টরি আছে, বাংলাদেশের মানুষের যে কাজের আমাদের যে পাংচুয়ালিটি আছে, আমাদের যে আমরা সিরিয়াসনেস দেখিয়ে যেভাবে কাজ করে দেয়, পৃথিবীর বহু রাষ্ট্রে এভাবে কাজ করে না। ওরা ওদের নিজস্ব সময়ের, আমরা তো দিন রাত মাথায় না রেখে আমরা কাজ করি, এটাও পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ এভাবে করে না, এতটা ডেডিকেটেড হয়ে কেউ কাজ করে না। তো এই জন্য আমাদের বিদেশি বায়াররা আমাদের সাথে কাজ করার এটাও অন্যতম কারণ। এমন না যে আমাদের এখানে স্যালারি বাড়লে তারা কাজ করাবে না, আমাদের ওয়েজ বাড়লে তারা কাজ করাবে না। তারা যেটা চায় সেটা হলো টাইম টু টাইম প্রোডাকশান, টাইম টু টাইম শিপমেন্ট, টাইম টু টাইম তাদের সিজন পাওয়া।
তো সেইটাকে এনশিওর করার জন্য আপনাকে আমাকে কাজ ছেড়ে দিলে চলবে না, কাজটা আপনারা ধরে রাখবেন, কাজ চালিয়ে যাবেন, কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, আপনি আপনার মালিকের সাথে কথা বলবেন, আমার বেতনটা কিছুটা বাড়িয়ে দিন, এই জন্য আপনি কাজ ছেড়ে দেবেন হুট করে না, এটা করবেন না। এটা একসাথে সবাই যৌথভাবে কাজটা ছেড়ে দিবেন না, এটাতে আপনি আপনার নিজের জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করছেন। বাংলাদেশের যে গ্লোবাল সুনাম আছে, গ্লোবাল যে ফেম আছে, সেটাকে আপনি নষ্ট করছেন। এটা আপনার আর আমার ক্ষেত্রকে, আপনার আর আমার সুনামকে আমি যদি নষ্ট করে ফেলি, আমাদের হাত থেকে কাজ ছুটে যাবে, বিদেশি বায়াররা আমাদের কাছে কাজ নিয়ে আসবে না, এই সুযোগটা অন্য কেউ যে কোনো মূল্যে নিয়ে নেবে। তো এই জন্য ভাই, আপনারা যারাই আমাদের দেশে এই মুহূর্তে আন্দোলনরত আছেন, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন, কাজ করুন, কর্তৃপক্ষের সাথে কথা বলুন আপনাদের বেতনটা বাড়ানো যায় কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা যদি কাজগুলোকে পরিপূর্ণভাবে ডিসিপ্লিনড হয়ে করতে পারি, একটা পর্যায়ে আমাদের মালিকরাও উপকৃত হতে থাকবেন এবং আমাদের যারা শ্রমিক ভাই আছেন তারাও উপকৃত হতে পারবেন। কিন্তু হুট করে আপনি বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি করবেন না। আপনার নাম সুনামটা আপনি বিশ্বব্যাপী ধরে রাখার চেষ্টা করুন। আমাদের ফ্যাক্টরিগুলোর, আমাদের শ্রমিকদের কাজের যে ডেডিকেশন, সেটার যে সুনাম, সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। এতে বিদেশি বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রকে কোনোভাবেই আপনি সফল হতে দিবেন না। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এইটা আমাদের মুসলিমদের জন্য আমরা এভাবে প্র্যাকটিস করব না। একজন মুসলিম, একটা জায়গাতে কেউ অসুস্থ হতে পারে, কেউ দরিদ্র হতে পারে, কেউ অস্বচ্ছ হতে পারে, কেউ কম শিক্ষিত হতে পারে, অথবা কেউ একদম সে অশিক্ষিত হতে পারে, কেউ শারীরিকভাবে অক্ষম হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, সে ডিফর্মড হতে পারে, তারপর অনেকে অসুস্থ হতে পারে। ওই লোকটাকে আপনি বলতে পারবেন না যে তুমি গিয়ে কোনো কাজ করো, কাজ না করলে তোমার কোনো খাদ্য নেই, এটা কোনো কথা না। আল্লাহ তাআলা দুনিয়াতে সবার জন্য খাদ্য পাঠান, রাষ্ট্রীয় কোষাগার থেকে যার জন্য যেটা দরকার সেটা করবে। হ্যাঁ, কোনো অলস লোককে রাষ্ট্র সহযোগিতা করবে না যদি তার অন্য কোনো উপায় থাকে। যদি অন্য কোনো উপায় না থাকে, তাকে অবশ্যই রাষ্ট্র সহযোগিতা করবে। শুধুমাত্র কাজ করলেই মানুষ খেতে পারবে, এটা সত্য নয়। আল্লাহ মানুষকে কাজ করলেও দুনিয়াতে খাদ্য পাঠান, না করলেও মানুষের জন্য আল্লাহ রিজিক পাঠান। হ্যাঁ, মানুষ চেষ্টা করবে। আল্লাহ অলস ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ মানুষের কাছে মানুষের কাছে হাত পেতে খাওয়ার চেষ্টা করে, এই জাতীয় লোককে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু একটা লোক নিরুপায়, তার কোনো উপায় নেই, যখন সে আপনার কাছে কোনো না কোনোভাবে প্রকাশ করবে, তাকে আপনি সহযোগিতা করতে হবে। ব্যক্তি হোক, সমাজ হোক, পরিবার হোক, রাষ্ট্র তো অবশ্যই। এই ক্ষেত্রে কঠোর আচরণ করলে চলবে না। মুসলিমরা এই ধরনের কঠোর আচরণ করবে না, মুসলমানদের এই ধরনের কঠোর আচরণ করা চলে না। আল্লাহ আপনার প্রতি কঠোর হন না, আপনি কেন মানুষের প্রতি কঠোর হবেন? মানুষের প্রতি কঠোর হবেন শুধু একটা ব্যাপারে, যদি মানুষ অন্য মানুষের ক্ষতি করে, সে ক্রিমিনাল, সে কোনো অপরাধে সংগঠিত অপরাধ সংগঠন করে, কোনো প্রকার অপরাধ করে ফেলে, তখন তার ক্ষেত্রে শাস্তি বিধানের ক্ষেত্রে আপনি কোনো ছাড় দিবেন না। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো ছাড় দিবেন না। আপনার কিছু লোক আপনি দেখবেন সমাজে, তারা শুধু কথায় কথায় অভিযোগ করছে। যারা একটা চোর ডাকাত যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সৃষ্টি করে এবং সেখানে গিয়ে মানুষের কাছে এই অভিযোগ সেই অভিযোগ সৃষ্টি করে। আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কোনো চোরকে জিজ্ঞাসা করেন, ধরেন একটা চোর কোথাও গোলযোগ বাঁধিয়ে দিয়ে সে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে একটা লোক চুরি করলে তার বিচার কী হওয়া উচিত, তখন সে আর কিছু বলবে না। আপনি যদি তাকে বলেন, আচ্ছা তুমি তো বলছো যে অমুক চুরি করেছে, তমুক চুরি করছে, এইটা যদি আমরা শাস্তির বিধানটা এমন করি যে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, যেমন সৌদি আরবের মতো, আরবিয়ান রাষ্ট্রগুলোর মতো তার অঙ্গহানি করা হোক, তার হাত কেটে ফেলা হোক, পা কেটে ফেলা হোক, এগুলোকে তুমি সমর্থন করো কিনা? তখন সে বলবে না, আমি সেটা চাই না। তো তুমি চুরির অভিযোগ করো, কিন্তু চুরির বিচার চাও না, এটা কেমন কাজ? আপনি দেখবেন এখন যতগুলো জায়গাতে যারা গোলযোগ বাঁধাচ্ছে, তাদেরকে আপনি শাস্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, তারা আর কিছু বলবে না, শুধু গোলযোগ বাঁধাবে আর সেটা থেকে ফায়দা নেবে। আমাদের এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভিটি, এটা খুব সহজ ব্যাপার। তারা এখানে 1971 আগ থেকে শুরু করে অদ্যাবধি পাকিস্তানের শাসকদের মধ্যে যারা বাজে ছিল, যারা
জুলুম করতো মানুষের উপর। তারা শুধু বাংলাদেশের জনগোষ্ঠীর উপর জুলুম করেছে ব্যাপারটা এমন নয়, তারা তাদের পাকিস্তানের জাতিগোষ্ঠীর উপরও জুলুম করেছে। তারা বেলুচিস্তানে, তারা পাঠানদের উপর, অন্যান্য জাতিগোষ্ঠীর পাঞ্জাবের লোকের উপর, পাঞ্জাবের লোকের উপর জুলুম করছে, পাঠানের উপর জুলুম করছে, আপনার স্বজাতির উপর জুলুম করছে। পাকিস্তানিরা 1971-এর আগেও তারা তাদের জাতির উপরও জুলুম করতো, আমাদের উপরও জুলুম করেছে। আমরা বাংলাভাষী, আমাদের অঞ্চলের যারা, আমাদের উপরও জুলুম করেছে। যে জালেম সে সবার উপর জুলুম করে, সে তার মা বাবা সন্তানদের উপরও জুলুম করে। তো পাকিস্তানের শাসক ইয়াহিয়া আইয়ুব খান তারা জুলুম যে আমাদের উপর করে থাকলে তারা তাদের জনগোষ্ঠীর উপরে জুলুম করছিল, এখনও করছে। এখনও পাকিস্তানে জুলুম হচ্ছে, এখনও পাকিস্তানের জনগণ তাদের শাসকদের জুলুমের ব্যাপারে কথা বলছে। আমরাও আমাদের শাসকদের জুলুমের ব্যাপারে কথা বলছি। এটা এমন না যে শুধুমাত্র পাকিস্তানের লোকজন পৃথিবীতে জালেম আর পৃথিবীর সব জাতিগোষ্ঠীর লোক ভালো, শুধুমাত্র পাকিস্তানের লোক জালেম আর ইন্ডিয়ার সব শাসক আলহামদুলিল্লাহ। ব্যাপারটা তেমন না। ইন্ডিয়ার সব শাসক যদি ভালো হতো তো ইন্ডিয়ানদের শাসকগুলোকে হত্যা করলো কেন? ইন্ডিয়ানরা ওদের গান্ধী পরিবারের এতগুলো লোককে হত্যা করলো কেন? ইন্ডিয়ানরাই তো তাদের সব শাসককে মেরে সাবার করে দিয়েছে। এর মানে জুলুম পাকিস্তানেও আছে, জুলুম বাংলাদেশেও আছে, জুলুম ইন্ডিয়াতেও আছে। বাংলাদেশে যারা বলতে চায় শুধু পাকিস্তানি মানে জালেম, ব্যাপারটা তো এটা তো একটা বাজে কথা, এটা তো একটা মূর্খ মানুষের কথা। তাদের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে অবশ্যই কাজ করছে। আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে আমাকে খুব বেশি সিনেমাটিক চিন্তা করলে হবে না। গোয়েন্দা সংস্থার ব্যাপারগুলো খুব সোজা, খুবই সোজা। আপনি এটাকে খুব বড় করে দেখানোর কিছু নেই। হ্যাঁ, আপনি এর অনেকগুলো বিষয় আছে। আপনার যুগে যুগে আপনার ইকুইপমেন্ট চেঞ্জ হচ্ছে, সরঞ্জাম, বৈজ্ঞানিক যে সকল বিষয়গুলো গোয়েন্দাগিরিতে ব্যবহার হয় রিসেন্টলি, স্পেশালি লাস্ট 100 ইয়ার্স, লাস্ট সেঞ্চুরিতে সবচেয়ে বেশি পরিমাণে আপনার ইলেকট্রনিক্স অথবা বিভিন্ন টেকনোলজিক্যাল যে সকল ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে সেটা সম্পর্কে জানতে হলে আপনাকে পড়তে হবে। এই ক্ষেত্রে আমি বলবো আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রাক্তন সামরিক কর্মকর্তা আছেন, ওনার লেখা বই, জনাব আবু রুস্ত, ওনার লেখা বই আছে বাংলাদেশের এই বইটা আপনারা পড়তে পারেন। ওনার লেখা আর অন্যান্য বই আছে গোয়েন্দা তৎপরতা সংক্রান্ত বিষয়ে, আপনারা পড়তে পারেন। আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনার কাছে একজন গোয়েন্দা যে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান নিতে চায়, আপনাকে চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, সে আপনার রূপ ধারণ করেই আপনার কাছে আসবে। আমি যদি দাড়িওয়ালা হই, সে আমার কাছে দাড়িওয়ালা হয়েই আসবে। কারণ আপনি একটা দাড়িওয়ালা লোককেই সহজে বিশ্বাস করবেন অন্যের তুলনায়। আপনি একটা দাড়িওয়ালা লোককেই অন্য মানুষের তুলনায়, একটা ক্লিন শেভের তুলনায় একটু বেশি বিশ্বাস করবেন। এই জিনিসটাকে গোয়েন্দারা সবসময় যে জিনিসটা মাথায় রাখে, যারা গোয়েন্দাগিরি, ইসলামে স্পায়োনেজ নিষিদ্ধ, মানুষের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে মানুষের কাছে যাওয়া, এটা ইসলামে নিষিদ্ধ। এই কারণে নিষিদ্ধ কারণ এইটা করতে গেলে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে, আপনার ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ আপনি আপনার প্রকৃত রূপ নিয়ে একটা মানুষের কাছে যাবেন না। ইসলাম এই ধরনের বহুরূপী তাকে সমর্থন করে না। হ্যাঁ, ইসলামে একটা বিষয় বৈধতা আছে, সেটা হলো ইন্টেলিজেন্স। আপনি কোনো তথ্য কোনো জায়গা থেকে কৌশলে কথা বলে আপনি সেটা জেনে নেবেন, সেটা বৈধতা আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রূপ ধারণ, স্পায়োনেজ সেটা বৈধতা ইসলামে নেই। কিন্তু পৃথিবীতে এটা বহুল প্রচলিত একটা ষড়যন্ত্র, যুদ্ধক্ষেত্রে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রগুলো করে থাকে। আমাদের দেশের ক্ষেত্রেও ভারতের গোয়েন্দা সংস্থার লোক বাংলাদেশের সকল ক্ষেত্রেই আছে। সে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, বাংলাদেশের শিল্প অঞ্চল, বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিগুলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, সব কিছুর মধ্যেই তাদের কাজ আছে। এবং যেখানে যে ডিপার্টমেন্টে তাকে যেতে হয় সেখানে সে রূপই ধারণ করে। এটা এমন না যে শুধুমাত্র পাগলা বেটার বেশে কোনো গোয়েন্দা চলাফেরা করে। হ্যাঁ, কিছু গোয়েন্দা অফিসার অথবা তাদের স্পেশাল অ্যাসাইনমেন্ট প্রাপ্ত ব্যক্তি, সে টাজারের আশেপাশে পাগল সেজে বসে থাকতে পারে। মাজারের মধ্যে এদের যথেষ্ট উঠা বসা আছে, মাজারের মধ্যে এরা লুকিয়ে থাকা সহজ
উপায় পায়। তো এটাই শুধু ব্যাপক একটা গোয়েন্দা তৎপরতা না। ভারত বাংলাদেশের তথ্যগুলো নিতে গেলে তাদেরকে কী ধরনের তথ্য কালেকশন করতে হয় সেটা আপনাকে আমাকে দেখতে হবে। তারা সবচেয়ে বেশি বাংলাদেশে যাদেরকে নিয়ে চিন্তা করে তারা হলো ইসলামপন্থী। তো ইসলামপন্থীদের রূপই যদি তাদেরকে ইসলামপন্থীদের ব্যাপারে যদি তাদেরকে ইনফরমেশান নিতে হয়, তারা সবচেয়ে বেশি ইসলামপন্থীদের রূপই ধারণ করবে। তারা সবচেয়ে বেশি পরিমাণ দাড়িওয়ালা টুপিওয়ালার রূপেই বাংলাদেশে থাকবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এরপরে ধরেন বাংলাদেশের আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর কোনো ক্লাসিফাইড ইনফরমেশান নেওয়ার জন্য যদি তাদের দরকার হয়, তারা তাদের দেশি লোক ব্যবহার করবে না। এই ক্ষেত্রে আমাদের ভিতরে ইনফিল্ট্রেশন করে তারা আমাদের দেশি, বাংলাদেশি, মুসলিম, বাংলাদেশিদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, এমন লোককেই তারা নিয়োগ দিবে। তাদের যদি কোনো পেইড পিপল, তাদের স্যালারিড পিপল যারা, তারা তাদের বেতন নিয়ে তাদের রাষ্ট্রের মধ্যে নথিভুক্ত, যার নাম্বার প্লেট আছে, সে জাতীয় ব্যক্তি যারা তাদের রাষ্ট্রে যদি আমাদের দেশে থাকে, তাদের কিছু লোক, ইন্ডিয়ান লোক আমাদের দেশে থাকতে পারে, থাকবে, বিভিন্ন ওয়ার্কিং প্লেসে বিভিন্ন রূপে তারা থাকবে। ওইটা তাদের আমি বুঝে নিব যে ওরা হলো গিয়া ওদের মোল, ওদেরকে আমরা বুঝে নিব ওরা হলো মোল, লিঞ্চপিন পিপল। তো ওই ধরনের পিপল থাকবে, ওই ধরনের তৎপরতা থাকবে। তবে আপনাকে আমাকে বুঝতে হবে এই দেশে তাদের তৎপরতা সবচেয়ে বেশি সক্রিয় তারা আমাদের দেশে ইসলামের রূপ ধারণকারী, অথবা ইসলামের যে রূপটা আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যেই তাদের অবস্থান সবচেয়ে বেশি সক্রিয়। আর তাদের যে পলিটিক্যাল, তারা বাংলাদেশের যে রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো, সেটা নিয়ে তো তাদের টেনশনে কিছু নেই। তারা তো জানেই এদের প্রত্যেকেই তাদের সমর্থন আছে, তারা তো জানেই এরা সবাই তাকে সমর্থন করে। বাংলাদেশের বিশেষ রাজনৈতিক দলের সবাই ভারতীয় গোয়েন্দা সংস্থা অথবা ভারতকে সমর্থন করে, এটা তারা জানে। এই ক্ষেত্রে তারা কোনো শত্রুতা ফেস হওয়ার কোনো সুযোগ নেই। এই দেশে যারাই ওই বিশেষ দলের অনুসারী, তারা অবশ্যই ভারতের গোয়েন্দা সংস্থা বলেন আর ভারতের আর্মি বলেন, ওদেরকে মনে প্রাণে ভালোবাসে। তো ওদেরকে নিয়ে এরা টেনশন ফিল করে না। আর ওদের রূপ ধারণের কিছুই নেই, ওদের রূপ ধারণ করার একটা গোয়েন্দা, ওদের রূপ ধারণ করার কিছুই নেই, কারণ ওরা তো ওদেরই লোক, ওদেরকে নিয়ে ওরা টেনশন ফিল করে না। তো গোয়েন্দা তৎপরতার ক্ষেত্রে আমি এইটা তো স্বাভাবিক বিষয়, আপনারা আমার আশেপাশেই আছে এরা সবসময়। এটা নিয়ে আপনার আমার চিন্তা তখন করতে হবে খুব ব্যাপকভাবে। আর স্পেশালি আমি মনে করবো এটা নিয়ে আমাদের দেশে যারা আমাদের সশস্ত্র বাহিনী যারা আছেন, ওনারা এটা নিয়ে চিন্তা সবচেয়ে বেশি করা উচিত, কারণ ওনারা সশস্ত্র তৎপরতায়, সশস্ত্র অ্যাক্টিভিটিতে ওনারা ইনভলভ, এবং ওনাদের সাথে আমাদের ভারতের সাথে যদি কিছু হয় সেটা সশস্ত্রভাবেই হবে, হত্যা হোক, মারামারি হোক, কাটাকাটি হোক। তো এই জন্য ওনারাই সবচেয়ে বেশি চোখ কান খোলা রাখতে হবে। আমাদের দেশের NSI, আমাদের DGFI, ওনারাই সবচেয়ে বেশি চোখ কান খোলা রাখতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। আমরা যতটুকু বুঝি, যতটুকু জানি, আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। জানা বোঝা অবশ্যই ভালো। রাষ্ট্রের প্রত্যেকটা লোকই যদি এসব ব্যাপারে ভালোভাবে বুঝেন, তাহলে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যারা থাকেন ওনাদের জন্য কাজটা সহজ হয়, শক্তিশালী হয়। তো আমরা আমাদের দেশের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা আমাদের যা সাধ্য মতো চেষ্টা করব দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের অবদান রাখার জন্য। ধন্যবাদ ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।